আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বটানি, গভর্নমেন্ট বাংলা কলেজ। ছবিতে একটি বন দেখা যাচ্ছে। এই বনে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী আছে। তো এই উদ্ভিদ এবং প্রাণী বা জীব সম্প্রদায় ছাড়াও এখানে জড় উপাদানও আছে। এই জীব সম্প্রদায় এবং জড় উপাদান মিলে পরিবেশ। এরা পরিবেশের অবিচ্ছেদ্য অংশ এবং একে অপরের উপর নির্ভরশীল। আজকের ক্লাসে এই জীব সম্প্রদায় এবং জড় পদার্থ, এদের মধ্যে যে পারস্পরিক আন্তঃক্রিয়া বা নির্ভরশীলতা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আজকে পড়ানোর বিষয় ইকোসিস্টেম। যে গতিময় পদ্ধতিতে জীব ও জড় পরিবেশের মধ্যে নিয়মিতভাবে পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া ঘটে এবং এর ফলে এদের গঠন ও কাজের পরিবর্তন সাধিত হয়, সেই গতিময় পদ্ধতিকে ইকোসিস্টেম বলে। 1935 সালে এজি টেন্সলি সর্বপ্রথম ইকোসিস্টেম সম্পর্কে ধারণা দেন। ইকোসিস্টেমকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এজি টেন্সলির মতে পরিবেশের সমস্ত জীবজ ও অজীবজ উপাদান একত্রিত হয়ে সহ অবস্থানের রীতি হচ্ছে ইকোসিস্টেম। ইপি অডামের মতে ইকোসিস্টেম হচ্ছে আন্তঃক্রিয়াশীল জীব ও তার পরিবেশের কার্যকরী বুনিয়াদী একক। কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম। ইকোসিস্টেম দুই ধরনের কম্পোনেন্ট নিয়ে গঠিত: অ্যাবায়োটিক কম্পোনেন্টস বা জড় উপাদান এবং বায়োটিক কম্পোনেন্টস বা জীবজ উপাদান। জড় উপাদানের মধ্যে অজৈব পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি, এগুলো ইকোসিস্টেমের ম্যাটেরিয়াল সাইকেলে আবর্তিত হয়। কোনো নির্দিষ্ট সময় ইকোসিস্টেমে অবস্থিত সকল অজৈব পদার্থের পরিমাণকে বর্তমান অবস্থা বলা হয়। এরপরে জৈব পদার্থ, শর্করা, লিপিড, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, এগুলো এই সমস্ত জৈব যৌগ জীবদেহে বায়োমাস হিসাবে থাকে অথবা পরিবেশে অবস্থান করে। এ সকল জৈব যৌগ ইকোসিস্টেমের জৈব ও অজৈব উপাদানের মধ্যে সমন্বয় সাধন করে। এছাড়াও জলবায়ু, যেমন সূর্যালোক, বাতাস, মাটি, পানি, তাপমাত্রা, এই ভৌত উপাদান সমূহকে এরা ইকোসিস্টেমকেও নিয়ন্ত্রিত করে। এরপরে জীব উপাদান সমূহ বা বায়োটিক কম্পোনেন্টস। বায়োটিক কম্পোনেন্টসে স্বভোজী বা উৎপাদক, স্বভোজীর মধ্যে সবুজ উদ্ভিদ, ফটোসিনথেটিক ও কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া স্বভোজী উপাদান। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তি হিসাবে শর্করা ও অন্যান্য জৈব যৌগে আবদ্ধ করে, এজন্য এদেরকে উৎপাদক বলা হয়। আর এরপরে কনজিউমার বা খাদ্য গ্রহণকারী। প্রায় সকল প্রাণী, অসবুজ পরভোজী উদ্ভিদ, এরা সবাই ইকোসিস্টেমের কনজিউমার। এরা সবুজ উদ্ভিদ বা উৎপাদক দ্বারা সৃষ্ট খাদ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খেয়ে বেঁচে থাকে এবং দৈহিক বৃদ্ধি ঘটায়। উৎপাদক থেকে জৈব যৌগ ও শক্তি এদের দেহে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সঞ্চিত হয়। এরপর ডিকম্পোজার বা বিয়োজক বা ট্রান্সফর্মারও বলে এদের। এরা মৃত জীবদেহ পচনকারী, ছত্রাক, ব্যাকটেরিয়া ও অ্যাক্টিনোমাইসিটিস। এরা মৃত দেহ ও প্রোটোপ্লাজমের জটিল রাসায়নিক বস্তু এনজাইমের সহায়তায় ভেঙে সরল বস্তুতে পরিণত করে প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি আহরণ করে। এই ভাঙন প্রক্রিয়ার ফলে অজৈব খনিজ পুষ্টি পদার্থ মৃত্তিকায় বা পরিবেশে ফিরে আসে এবং উৎপাদক সবুজ উদ্ভিদ পুনরায় সেটি গ্রহণ করে। এভাবে ইকোসিস্টেমের বস্তু চক্র বা ম্যাটেরিয়াল সাইকেল পূর্ণ হয়। ফাংশনস অফ ইকোসিস্টেম।
প্রকৃতিতে ইকোসিস্টেম যে প্রক্রিয়ায় কাজ করে তাকে ফাংশনস অফ ইকোসিস্টেম বলে। ইকোসিস্টেমের জীব এবং জড় উপাদান সমূহ পরস্পরের উপর অবিচ্ছেদ্যভাবে জড়িত, একটিকে আরেকটি থেকে আলাদা করা যায় না। যেমন সবুজ উদ্ভিদ বা উৎপাদক যারা, এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে শর্করা, প্রোটিন, লিপিড ইত্যাদি জৈব যৌগে আবদ্ধ আর সঞ্চিত করে। প্রাণী ও অসবুজ উদ্ভিদ খাদ্য হিসাবে এ সমস্ত জৈব যৌগ গ্রহণ করে বৃদ্ধিপ্রাপ্ত হয়। সবুজ উদ্ভিদ থেকে শক্তি ও পুষ্টি এ সকল গ্রহণকারীর দেহে সঞ্চিত হয় বলে এদেরকে সেকেন্ডারি উৎপাদকও বলা হয়। সবুজ উদ্ভিদ মাটি ও বায়ু থেকে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি মৌলিক পুষ্টি পদার্থ গ্রহণ করে, যা জটিল জৈব যৌগ সৃষ্টিতে সহায়তা করে। এই মৌলিক পুষ্টি পদার্থগুলো চক্রাকারে মাটি থেকে পর্যায়ক্রমে উৎপাদক, গ্রহণকারী ও বিয়োজক হয়ে পুনরায় মাটিতে ফিরে আসে। একেই বস্তু চক্র বলে। কিন্তু সৌরশক্তি একমুখীভাবে বা অচক্রাকারে যথাক্রমে উৎপাদক ও গ্রহণকারী হয়ে বিয়োজকে পৌঁছে, একে শক্তি প্রবাহ বলে। ইকোসিস্টেমে আবদ্ধ শক্তি একমুখী সঞ্চয়, ব্যবহার ও স্থানান্তর হয়, কিন্তু চক্রাকারে উৎপাদকে ফিরে আসে না। শক্তি প্রবাহের বিভিন্ন ধাপে খাদ্যবস্তুর অনেক শক্তির অপচয় হয়, তাপশক্তি হিসাবে অনেক শক্তি বেরিয়ে যায়। এটি সৌরশক্তি, এখান থেকে সূর্যের আলো থেকে সৌরশক্তি, বিভিন্ন উৎপাদক, খাদক, সৌরশক্তি এখানে রাসায়নিক শক্তিতে পরিণত হয়, এরপরে উৎপাদক, খাদক বিভিন্ন পর্যায় শেষে এটি আর উৎপাদকে ফিরে যায় না। আর এখান থেকে এই জড় উপাদানগুলো, বিভিন্ন প্রাকৃতিক উপাদানগুলো উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে এবং সেইখান থেকে উপাদানগুলি বা ম্যাটেরিয়ালগুলো এখান থেকে কনজিউমার, ডিকম্পোজার ঘুরে আবার পুনরায় প্রকৃতিতে ফিরে আসে, আবার সেটি উদ্ভিদ গ্রহণ করে। তো এখানে একে বলা হয় ম্যাটেরিয়াল সাইকেল বা বস্তু চক্র। আর এটি শক্তি প্রবাহ এবং শক্তি প্রবাহ একমুখী, প্রতিটি ধাপে কিছু শক্তির অপচয় হয়, কিন্তু শক্তি একমুখী আর এটি আর পুনরায় উৎপাদকে ফিরে যায় না। ইকোসিস্টেম দুই ধরনের, ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। ন্যাচারাল বা প্রাকৃতিক ইকোসিস্টেম যেটি, এটি মানুষের হস্তক্ষেপ ছাড়া যে ইকোসিস্টেম পরিচালিত হয় তাকে ন্যাচারাল ইকোসিস্টেম বলে। এটি আবার বিভিন্ন ধরনের স্থলজ ইকোসিস্টেম, যেমন বন, তৃণভূমি, মরুভূমি ইত্যাদি। আর জলজ ইকোসিস্টেমের মধ্যে মিঠা পানির ইকোসিস্টেম বা সমুদ্রের ইকোসিস্টেম, এগুলো সবই প্রাকৃতিক ইকোসিস্টেম। আর্টিফিশিয়াল ইকোসিস্টেম যেটা মানুষ কর্তৃক নিয়ন্ত্রিত হয়, যেমন শস্যক্ষেত্র, বাগান, ফুলের বাগান, অ্যাকুয়ারিয়াম, এগুলো ইকোসিস্টেম মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হয় বা কৃত্রিম ইকোসিস্টেম। হ্যাবিটেট বা বসতি। জীবের প্রাকৃতিক বা স্বাভাবিক বাসস্থানকে হ্যাবিটেট বলে। একটি প্রজাতি যে স্থানে জন্মায় ও বৃদ্ধি পায় তাকেই হ্যাবিটেট বলে। যেমন সুন্দরবনে সুন্দরী, গেওয়া, পশুর, এগুলো হচ্ছে তাদের হ্যাবিটেট। তো হ্যাবিটেট আবার দুই ধরনের, একটি টেরিস্টেরিয়াল এবং আরেকটি অ্যাকোয়াটিক। স্থলজ নিবাস যেটি, এখানে বিভিন্ন ধরনের ভাগ আছে, যেমন সমভূমি, পার্বত্য অঞ্চল, মরু অঞ্চল, তুন্দ্রা অঞ্চল ইত্যাদি। এবং এই পার্থক্যের কারণে এদের উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন প্রজাতির মধ্যেও পার্থক্য দেখা যায়। আর যেটি অ্যাকোয়াটিক, এগুলো পানির প্রকৃতির উপর নির্ভর করে আবার তিন ভাগে ভাগ করা যায়, যেমন মিঠা পানির হ্যাবিটেট বা ব্রাকিশ ওয়াটার হ্যাবিটেট এবং লোনা পানির হ্যাবিটেট। এগুলো বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ, শৈবাল, মাছ এবং জলজ প্রাণী এই সকল নিবাসে বাস করে। ইকোলজিক্যাল নিড। কোনো নিবাসে বা অনুনিবাসে জীবের বৃত্তি সম্বন্ধীয় মর্যাদাকে ইকোলজিক্যাল নিড বলে। নিজ হচ্ছে একটি জীব সম্প্রদায়ের বা ইকোসিস্টেমের অন্তর্গত একটি প্রজাতির কার্যকরী ভূমিকা। হ্যাবিটেট বলতে একটি জীবের বাসস্থানকে বোঝায়, কিন্তু ইকোলজিক্যাল নিজ বলতে কেবল বাসস্থান বোঝায় না, এর সাথে পুষ্টি স্তর,
কার্যকলাপ এবং পরিবেশগত অবস্থানও বোঝায়। জীবটির বা প্রজাতিটির পুষ্টির উৎস ও ধরন, দৈহিক বৃদ্ধির হার, বিপাকীয় অবস্থা, অভিযোজন, সম্প্রদায়ভুক্ত অন্য জীবসমূহের সাথে আচরণ এবং ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধনের ক্ষমতাকেও বোঝায়। অর্থাৎ সার্বিক পরিবেশগত চাহিদাকে বোঝায়। নিবাস হচ্ছে জীবের ঠিকানা, আর নিজ হচ্ছে জীবের যাবতীয় কার্যকলাপ এবং সম্প্রদায়ের মধ্যে নির্বিঘ্নে বেঁচে থাকার জন্য একটি কার্যকরী ভূমিকা। ইকোলজিক্যাল নিডসকে আবার 3 ভাগে ভাগ করা যায়: বাসস্থান ভিত্তিক, পুষ্টি ভিত্তিক এবং ভৌগোলিক নিডস। বাসস্থান ভিত্তিক এটি জীবের বাসস্থানের সাথে জড়িত, পুষ্টি ভিত্তিক নিডস এটি শারীরবৃত্তীয় পরিবর্তনের সাথে জড়িত, আর ভৌগোলিক নিডস এটি ভৌগোলিক পরিবর্তনের সাথে জড়িত। ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর। ট্রফিক শব্দটি এসেছে গ্রিক নারিশমেন্ট শব্দ থেকে। নারিশমেন্ট অর্থ মানে নারিশমেন্ট বা পুষ্টি শব্দ থেকে। ফুড চেনের প্রতিটি ধাপকেই পুষ্টি স্তর বলা হয়। এবং যেমন এখানে ছবিতে দেখা যাচ্ছে গ্রাস, র্যাবিট এবং ফক্স। এই গ্রাস যেটি এটি প্রথম পুষ্টি স্তর অর্থাৎ ট্রফিক লেভেল 1, এরপর র্যাবিট ট্রফিক লেভেল 2 এবং ফক্স ট্রফিক লেভেল 3। ট্রফিক স্ট্রাকচার। উৎপাদক ও খাদক সুবিন্যস্ত হয়ে যে কাঠামো সৃষ্টি করে তাকে ট্রফিক স্ট্রাকচার বলে। অর্থাৎ পুষ্টি কাঠামোর প্রতিটি খাদ্যস্তরকে পুষ্টি স্তর বলে এবং পুষ্টি স্তরকে একটি সুবিন্যস্তভাবে সাজালে একটি গঠন পাওয়া যায়, তাকে বলা হয় ট্রফিক স্ট্রাকচার। তো পুষ্টি স্তরে সবার নিচে T1 যেটি ট্রফিক লেভেল 1, সেখানে থাকে সবুজ উদ্ভিদ বা উৎপাদক। এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সৌরশক্তিকে জৈব যৌগে প্রধানত শর্করা জাতীয় খাদ্যে আবদ্ধ করে। উৎপাদিত খাদ্যের কিছু পরিমাণ এরা নিজেদের পুষ্টি এবং প্রয়োজনীয় শক্তির জন্য ব্যয় করে, বাকি অংশ দেহে সঞ্চিত হয়। পুষ্টি স্তর 2 বা ট্রফিক লেভেল 2, এই স্তরে প্রধানত তৃণভোজী প্রাণীরা অবস্থান করে। এরা প্রথম খাদ্য স্তরে স্বভোজী উদ্ভিদ বা উৎপাদক থেকে খাদ্য ও শক্তি লাভ করে। পুষ্টি স্তর 3 বা T3, এই স্তরে মাংসাশী প্রাণীর অবস্থান। এরা দ্বিতীয় স্তরে তৃণভোজী প্রাণী ভক্ষণ করে এবং পুষ্টি ও শক্তি লাভ করে। এরকম আরো পুষ্টি স্তর, এখানে ছবিতে 3টি পুষ্টি স্তর দেখা যাচ্ছে, এরকম আরো পুষ্টি স্তর থাকে, এরকম আরো খাদ্য স্তর থাকতে পারে। ইকোসিস্টেমে শক্তির প্রবাহ। ইকোসিস্টেমে বিভিন্ন খাদ্য স্তরের জীবের মধ্য দিয়ে শক্তির একমুখী চলনকে বলা হয় ইকোসিস্টেমে শক্তির প্রবাহ। ইকোসিস্টেমে শক্তির মূল উৎস সূর্য এবং এখান থেকে শক্তিটি বিভিন্ন স্তরে পরিচালিত হয়। সবুজ উদ্ভিদ বা উৎপাদকের উপর পতিত সূর্যালোকের প্রায় 99% শক্তির প্রতিফলন এবং তাপ শক্তিতে রূপান্তর ঘটে। অতি সামান্য অংশ প্রায় 1% সৌরশক্তি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া রাসায়নিক শক্তি হিসাবে আবদ্ধ হয়। তো লিন্ডারম্যান এই সম্পর্কিত সূত্র দিয়েছেন, সেটাকে বলা হয় 10% সূত্র। লিন্ডারম্যানের মতে একটি খাদ্য স্তর থেকে পরবর্তী খাদ্য স্তরে শক্তি স্থানান্তরের সময় 90% শক্তি হারিয়ে যায় এবং 10% শক্তি পরবর্তী স্তরে জীবে গমন করে। অর্থাৎ একটি হরিণ যদি 100 কেজি ঘাস খায় তাহলে এর দেহে মাংস গঠন হবে 10 কেজি, আর 10 কেজি হরিণের মাংস খেয়ে বাঘের দেহে 1 কেজি মাংস গঠন হবে। কোনো খাদক শ্রেণী যে পরিমাণ শক্তি পূর্ববর্তী পুষ্টি স্তর থেকে গ্রহণ করে তাকে মোট অর্জিত শক্তি বলে। এই শক্তির বড় অংশ শারীরবৃত্তীয় কাজের জন্য শ্বসনে ব্যয় হয়। যেমন এখানে ছবিতে উৎপাদক থেকে যখন শক্তি এখানে প্রথম স্তরের খাদকের কাছে যাচ্ছে তখন 10% শক্তি এর দেহের মধ্যে আবদ্ধ করেছে, বাকি 90% শক্তি নষ্ট হয়ে যায়।
একইভাবে এখানে প্রথম স্তরের খাদক থেকে দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক থেকে তৃতীয় স্তরের খাদকে শক্তি প্রবাহ ঘটে, প্রতিবারই এরকম 10% শক্তি তারা নিজেদের দেহে আবদ্ধ করে বাকিটা নষ্ট হয়ে যায়। একেই বলা হয় 10% সূত্র বা লিন্ডেরম্যানের 10% সূত্র। ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল, শক্তি প্রবাহের ক্রমিক পর্যায়গুলোকে একত্রে খাদ্য শৃঙ্খল বলে। ইকোসিস্টেমের মধ্যে শুধুমাত্র সবুজ উদ্ভিদরাই নিজেদের খাদ্য তৈরি করতে পারে, আর এই খাদ্য পরবর্তীতে বিভিন্ন পর্যায়ের খাদকের দেহে একের পর একে স্থানান্তরিত হয় এবং একসময় আবার তা বিয়োজকের মাধ্যমে পরিবেশে ফিরে আসে। দেখা যায় যে খাদ্য এবং শক্তি ধাপে ধাপে বিভিন্ন স্তরের জীবগোষ্ঠীর মধ্য দিয়ে স্থানান্তরিত হয়। যে পদ্ধতিতে উৎপাদক কর্তৃক আহরিত খাদ্য শক্তি পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ের খাদ্য শ্রেণীর মধ্যে প্রবাহিত হয়, সেই ধারাকে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন বলে। যেমন এখানে এটি প্রডিউসার উৎপাদক, এখান থেকে এটি তৃণভোজী, এরপরে পাখি, সাপ, এভাবে এখানে শক্তি এবং পুষ্টির একটি চেইন সৃষ্টি হয়, একেই বলা হয় ফুড চেইন। খাদ্য শৃঙ্খল প্রধানত তিন ধরনের। স্বভোজী খাদ্য শৃঙ্খল, এ ধরনের খাদ্য শৃঙ্খল স্বভোজী উদ্ভিদ দিয়ে শুরু হয়, যা পরে তৃণভোজী এবং মাংসাশী খাদক দিয়ে শেষ হয়। যেমন সবুজ উদ্ভিদকে যদি বা তৃণ বা ঘাসকে যদি হরিণ খায়, তাহলে হরিণকে যদি বাঘ খায়, তাহলে এটা হবে একটি স্বভোজী শৃঙ্খল। আর পরজীবী এই শৃঙ্খল বড় জীবিত উদ্ভিদ বা প্রাণীদেহ দিয়ে আরম্ভ হয় এবং ছোট আকৃতির পরজীবী সদস্য দিয়ে শেষ হয়। এখানে খাদক সমূহ উৎপাদককে নষ্ট করে না। যেমন জীবিত উদ্ভিদ যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে, তাহলে এটা হবে পরজীবী শৃঙ্খল। আর মৃতজীবী শৃঙ্খল, এই শৃঙ্খলে মৃত পচনশীল জৈব পদার্থ যেমন মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ দিয়ে শুরু হয় এবং অণুজীব দিয়ে শেষ হয়। যেমন মৃতদেহকে ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়ার আক্রমণ, এটা হলো মৃতজীবী খাদ্য শৃঙ্খল। খাদ্য জাল বা ফুড ওয়েব, কোনো খাদ্য শৃঙ্খল সম্পূর্ণভাবে একটা অপরটা থেকে আলাদা না, এরা একটা আরেকটার সাথে যুক্ত। তো খাদ্য শৃঙ্খলগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কযুক্ততাকে বলা হয় খাদ্য চক্র বা খাদ্য জাল। একটি খাদক প্রজাতি একাধিক খাদ্য শৃঙ্খলা অন্তর্ভুক্ত হওয়ার জন্যই খাদ্য চক্র বা খাদ্য জাল গঠিত হয়। প্রকৃতিতে বিচ্ছিন্নভাবে কোনো খাদ্য শৃঙ্খল কার্যকরী অবস্থায় থাকে না, বরং একটির সাথে আরেকটি জালের ন্যায় সম্পর্কিত। এসব ফুড চেইন বিভিন্ন জীব দ্বারা আন্তঃসম্পর্কযুক্ত, অর্থাৎ একে অন্যের সাথে সংঘবদ্ধ। সুতরাং অনেকগুলি ফুড চেইন মিলিতভাবে একটি ফুড ওয়েব বা খাদ্য জাল সৃষ্টি করে। ছবিতে এটি একটি উৎপাদক, এই উৎপাদক থেকে তৃণভোজী প্রাণী, মাংসাশী প্রাণী, এই একটি খাদ্য শৃঙ্খল। আবার এখানেও আরেকটি খাদ্য শৃঙ্খল, এখানে আরেক ধরনের খাদ্য শৃঙ্খল, এটিও আরেকটি খাদ্য শৃঙ্খল। এভাবে অনেকগুলি খাদ্য শৃঙ্খল মিলে যে জাল সৃষ্টি করে তাকে বলা হয় ফুড ওয়েব বা খাদ্য জাল। বিভিন্ন ইকোসিস্টেমের খাদ্য শৃঙ্খলের বিন্যাস সমন্বিত পিরামিড আকৃতির নকশাকে বলা হয় ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল পিরামিড তিন ধরনের: সংখ্যার পিরামিড, বায়োমাস পিরামিড এবং শক্তির পিরামিড। কোনো খাদ্য স্তরের সংখ্যাভিত্তিক সম্পর্ক দেখানোর জন্য যে পিরামিডটি সৃষ্টি হয় তাকে বলা হয় সংখ্যার পিরামিড। যেমন ছবিতে এখানে উৎপাদকের সংখ্যা বেশি, তার চাইতে
প্রাইমারি কনজিউমারের সংখ্যা আরও কম, এর চাইতে সেকেন্ডারি কনজিউমারের সংখ্যা আরও কম, এবং সবশেষে টার্সিয়ারি কনজিউমারের সংখ্যা আরও কম। এভাবে সংখ্যার ভিত্তিতে যে পিরামিডটি সৃষ্টি হয় তাকে বলা হয় সংখ্যার পিরামিড। এরপরে জীব ভরের পিরামিড বা বায়োমাস পিরামিড। বায়োমাস মানে কোনো একটি ইকোসিস্টেমে অবস্থানরত কোনো বস্তুর সম্পূর্ণ শুষ্ক ওজন। এবং এখানে দেখা যায় যে যেমন এই ছবিটিতে এটি উৎপাদক সবুজ উদ্ভিদ, এর বায়োমাস, এর যেহেতু সংখ্যায় বেশি, এর বায়োমাসের চাইতে তৃণভোজী প্রাণীর বায়োমাস কম। এরপর এটি একটি অরণ্যের ক্ষেত্রে তৃণভোজী প্রাণীর বায়োমাস কম, আবার এর চাইতে সেকেন্ডারি কনজিউমারের বায়োমাস আরও কম এবং টার্সিয়ারি কনজিউমারের বায়োমাস কম। এটি আবার উল্টা পিরামিডও হতে পারে। এটি স্থলভূমির ক্ষেত্রে সোজা পিরামিড, কিন্তু মহাসাগর বা এরকম বড় জলাভূমির ক্ষেত্রে এটি আবার উল্টা পিরামিডও হতে পারে, বায়োমাস পিরামিড। যেমন এখানে এই ফাইটোপ্লাঙ্কটন, এদের বায়োমাস এদের চাইতে কম, কনজিউমারের চাইতে কম। আবার এই কনজিউমারের বায়োমাস পিরামিড, বায়োমাস এই সেকেন্ডারি কনজিউমারের চাইতে, চূড়ান্ত স্তরের খাদকের চাইতে এর বায়োমাস কম। তো এইভাবে এটি হলো একটি সোজা পিরামিড স্থলভূমির ক্ষেত্রে। আবার বড় বড় ইকোসিস্টেমে, মেরিন ইকোসিস্টেমে আবার এটা উল্টা পিরামিডও হতে পারে। এরপর শক্তির পিরামিড। ইকোসিস্টেমের একটি ফুড চেইনের বিভিন্ন খাদ্য স্তর একটি নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ে যে পরিমাণ শক্তি ব্যবহৃত হয় তাদের যদি একটি চিত্র অঙ্কন করা হয় তাহলে দেখা যাবে যে এটি একটি পিরামিডের আকার ধারণ করে, এবং একেই বলা হয় শক্তির পিরামিড। যেমন এখানে একটি শক্তির পিরামিড। এখানে প্রডিউসার এখানে শক্তি আছে, এখান থেকে যখন প্রাইমারি কনজিউমারে যাবে তখন এখানে 10% শক্তি স্থানান্তরিত হবে এবং 90% শক্তি লস হবে। আবার এখানে প্রাইমারি কনজিউমার থেকে সেকেন্ডারি কনজিউমারে যখন যাবে তখন 1% শক্তি থাকবে এবং বাকি 90% শক্তি লস হয়ে যাবে। এখান থেকে আবার টার্সিয়ারি কনজিউমারে যখন যায় তখন 90% শক্তিও লস হবে। তো এইভাবে শক্তির ভিত্তিতে যে স্ট্রাকচারটা হয় তাকে বলা হয় এনার্জি পিরামিড। ইকোলজিক্যাল এফিসিয়েন্সি বা পরিবেশিক দক্ষতা। খাদ্যচক্রের বিভিন্ন পর্যায়ের শক্তি প্রবাহের যে অনুপাত, ইকোলজিতে তার খুব গুরুত্ব আছে। শক্তি প্রবাহের এই অনুপাতকে যখন শতকরা হিসেবে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় পারিবেশিক দক্ষতা। এটা জানা থাকলে খাদ্য পর্যায়ের অবস্থা কোথায় কেমন তা বোঝা যায়। উদ্ভিদ জগৎ যে পরিমাণ ব্যবহার উপযোগী আলো শোষণ করে তার মাত্র 2% সালোক সংশ্লেষণের মাধ্যমে ধরে রাখতে পারে। সূর্যের বিকিরিত আলোর মাত্র 0.5% আমাদের চোখে দৃশ্যমান হয়, তাই পৃথিবীতে যে পরিমাণ আলো আসে তার মাত্র 1% উদ্ভিদ ব্যবহার করে। বড় বড় জলাশয়ে পানি এবং পানিতে বিদ্যমান বিভিন্ন ধরনের দূষিত পদার্থ আলোর অধিকাংশ শোষণ করে। এজন্য ভূপৃষ্ঠের পারিবেশিক দক্ষতার চেয়ে পানির পারিবেশিক দক্ষতা তুলনামূলকভাবে কম। সমুদ্রপৃষ্ঠে যে পরিমাণ আলোকশক্তি পড়ে তা মাত্র 0.18% ব্যবহৃত হয়। বিভিন্ন রকমের শ্যাওলা বা শৈবাল কালচার করে দেখা গেছে যে যদি আলোর প্রখরতা অল্প থাকে তাহলে প্রাপ্ত আলোর 10 থেকে 20%, এমনকি 50% পর্যন্ত উদ্ভিদ ধরে রাখতে পারে, কিন্তু তখন প্রতি একক সময়ে খাদ্য তৈরির হার খুবই অল্প। দিনের প্রখর আলোতে যখন কোনো জলাশয়ের উৎপাদন বাড়ে তখন উদ্ভিদের আলোর ব্যবহারে দক্ষতা হ্রাস পায়। একই পুকুরে উদ্ভিদ কর্তৃক আলো ব্যবহারে দক্ষতা হ্রাস পেয়ে 2 থেকে 6%-এ পৌঁছে। TLTE বা ট্রফিক লেভেল ট্রান্সফার এফিসিয়েন্সির একটি সূত্র আছে, এটি হলো
production at present trophic level divided by production at previous trophic level into 100 এখানে একটি ছকের সাহায্যে ইকোলজিক্যাল এফিসিয়েন্সি দেখানো আছে যেমন প্ল্যান্টস এর অ্যাসিমিলেশন এফিসিয়েন্সি 1 থেকে 2%, নেট গ্রোথ এফিসিয়েন্সি 30 থেকে 75%, গ্রোথ এফিসিয়েন্সি 0.5 থেকে 1%, ব্যাকটেরিয়াল অ্যাসিমিলেশন এফিসিয়েন্সি নাই, নেট গ্রোথ এফিসিয়েন্সি 5 থেকে 60%, গ্রস গ্রোথ এফিসিয়েন্সি নাই। হেটেরোথার্মসের অ্যাসিমিলেশন এফিসিয়েন্সি 10 থেকে 90%, নেট গ্রোথ এফিসিয়েন্সি 10 to 60% এবং গ্রস গ্রোথ এফিসিয়েন্সি 5 to 30%। হোমোথার্মসের অ্যাসিমিলেশন এফিসিয়েন্সি 40 to 90%, গেট গ্রোথ এফিসিয়েন্সি 1 to 5% এবং গ্রস গ্রোথ এফিসিয়েন্সি 1 to 4%। Dynamics of terrestrial ecosystem and aquatic ecosystem. ইকোসিস্টেমের ডাইনামিক্স বলতে বোঝায় ইকোসিস্টেমের মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া, পুষ্টি বা রাসায়নিক চক্র, শক্তি প্রবাহ এবং উৎপাদনশীলতা এর ইকোলজিক্যাল স্টাডিকে বোঝায়। বিভিন্ন ভৌতিক ও রাসায়নিক প্রক্রিয়ায় ইকোসিস্টেমের মৃত্তিকা সৃষ্টি হয়। জলজ ইকোসিস্টেমের বিকাশ পর্যায়ে ক্রমাগমনের মাধ্যমে কালক্রমে স্থলজ ইকোসিস্টেমে পরিণত হতে পারে। মৃতের মৃতদেহ অণুজীব দ্বারা পচনের ফলে মৃত্তিকায় হিউমাস সৃষ্টি হয় এবং জটিল যৌগ ভেঙে সরল যৌগ ও পুষ্টি মৌলে পরিণত হয়। এ পুষ্টি পদার্থ সবুজ উদ্ভিদ বা উৎপাদক শোষণ করে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে প্রধানত শর্করা যৌগে আবদ্ধ করে। এ শক্তিযুক্ত শর্করা খাদ্যকে প্রাথমিক উৎপাদক বলে। প্রাথমিক উৎপাদনের পর এই প্রতিটি ইকোসিস্টেমে সৌরশক্তি উৎপাদক থেকে বিভিন্ন খাদ্য স্তর হয়ে শেষ পর্যায়ে বিয়োজকে পৌঁছে। প্রতিটি খাদ্য স্তরে প্রচুর শক্তি শোষণে মুক্ত হয় এবং বিয়োজকে সামান্য শক্তি পৌঁছায়। জীবের মৃতদেহ ও রেচন বস্তু বিয়োজক কর্তৃক বিয়োজিত হয়ে সরল যৌগ ও মৌলে পরিণত হয়। এর কিছু পুষ্টি বিয়োজক শোষণ করে পুষ্টি ও শক্তি লাভ করে, কিছু পুষ্টি মৌল পুনরায় সবুজ উদ্ভিদ গ্রহণ করে। এভাবে ইকোসিস্টেমের পুষ্টি মৌলের চক্রাকার আবর্তন এবং শক্তির একমুখী প্রবাহ ঘটে। ইকোসিস্টেমের এই সার্বিক ক্রিয়াকলাপকেই বলা হয় ইকোসিস্টেম ডাইনামিক্স। যেমন এখানে একটি ইকোসিস্টেম ডাইনামিক্স, এখানে সূর্যের আলো থেকে সৌরশক্তি এখানে রাসায়নিক শক্তি এবং খাদ্য শক্তিতে পরিণত হলো প্রডিউসারে এবং কিছু তাপ লস হলো, কিছু তাপ শক্তি নির্গত হলো। প্রডিউসার থেকে কনজিউমারে যাওয়ার সময় কিছু শক্তি নির্গত হলো। এখানে শ্বসন প্রক্রিয়া এবং আরো বিপাকীয় প্রক্রিয়ায় শক্তিগুলি লস হয়, শক্তি কমে যায়। কনজিউমার থেকে ডিকম্পোজারে যাওয়ার সময় কিছু শক্তি ব্যয় হয়, ডিকম্পোজারে আসার পরে শক্তিটি প্রকৃতিতে চলে যায়। তো এখানে প্রডিউসারে যে খাদ্য উৎপন্ন হয় বা জৈব পদার্থগুলি উৎপন্ন হয় সেখানে থেকে কনজিউমারে যায়, কনজিউমার থেকে ডিকম্পোজার আবার সেই জটিল খাদ্য বস্তুকে বিশ্লিষ্ট করে সরল এবং গ্রহণ উপযোগী খাদ্য উপাদানে পরিণত করে, যা উৎপাদক খাদ্য হিসাবে গ্রহণ করে। তো এখানে এটি ইকোসিস্টেমের ম্যাটেরিয়াল সাইকেল, যে চক্রটি পূর্ণ হলো প্রডিউসার থেকে শুরু করে কনজিউমার ডিকম্পোজার হয়ে এটি ইকোসিস্টেম মৃত্তিকাতে ফিরে আসে। এটি ইকোসিস্টেমের ম্যাটেরিয়াল সাইকেল। আর এটি ইকোসিস্টেমের শক্তি প্রবাহ, অর্থাৎ যে শক্তিটা বের হয়েছিল সেই শক্তিটা একমুখী, এই শক্তিটা আর ফেরত যায় না উৎপাদকে। তো এই দুইটি জিনিস মিলেই ইকোসিস্টেমের ডাইনামিক্স বা সার্বিক ক্রিয়াকলাপ। একটি পুকুরের ইকোসিস্টেম স্বয়ংসম্পূর্ণ এবং স্বনিয়ন্ত্রিত পদ্ধতি। এখানে শুধু উদ্ভিদ এবং প্রাণীরাই থাকে না, এখানে একটি ভৌত রাসায়নিক পরিবেশও গড়ে ওঠে। ইকোসিস্টেমের বিভিন্ন উপাদান নিম্নরূপ, যেমন প্রথমে আছে অজীব উপাদান। অজীব উপাদানের মধ্যে যে পুকুরে পানি, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, এছাড়া খনিজ লবণ, মাটি, আলো, তাপমাত্রা, অ্যামিনো অ্যাসিড, লিপিড, প্রোটিন, এগুলি সবই অজীব উপাদান। তো উদ্ভিদ এসব নিজস্ব পুষ্টির জন্য গ্রহণ করে। আর জীব উপাদানের মধ্যে আছে পুকুরের জীব উপাদান বলতে জলজ উদ্ভিদ, জলজ প্রাণী, চিল, বক, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো সবই হচ্ছে তার জীব উপাদান।
তো জীব উপাদানকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রথমে উৎপাদক। উৎপাদক বলতে কিছু সংখ্যক সবুজ এবং স্বভোজী উদ্ভিদ এবং কিছু সংখ্যক সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াকে বোঝায়। এরা সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে। উৎপাদকের মধ্যে যারা ম্যাক্রোফাইট, তারা মাটির সাথে যুক্ত থাকে এবং এরা নিমজ্জিত, ভাসমান, অর্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ হয়। এছাড়াও কিছু ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে যারা ছোট ছোট মুক্ত ভাসমান নিম্ন শ্রেণীর উদ্ভিদ। এদের অধিকাংশই শৈবাল। এরা পুকুরের সূর্যালোক প্রাপ্ত অংশে বসবাস করে। আর খাদকের মধ্যে আছে জীবগোষ্ঠীর মধ্যে যারা খাদ্য তৈরি করতে পারে না, তারা খাদ্যের জন্য সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, তাদেরকে আমরা বলি খাদক। খাদকের মধ্যে আছে কীটপতঙ্গের লার্ভা, ক্রাস্টেশিয়া, চিংড়ি, এগুলো সব খাদক। প্রাথমিক খাদক, যে সমস্ত খাদক সরাসরি সবুজ উদ্ভিদ ও তার দেহাবশেষের উপর নির্ভর করে তাদেরকে বলা হয় প্রাথমিক খাদক, যেমন মাছ, কীটপতঙ্গের লার্ভা, শামুক ইত্যাদি। আর জুপ্লাঙ্কটনের মধ্যে কিছু কিছু আছে যারা প্রাথমিক খাদক, এরা ফাইটোপ্ল্যাঙ্কটনের উপর নির্ভর করে বেঁচে থাকে। মাধ্যমিক খাদক, প্রাথমিক খাদকের উপর নির্ভর করে যে সকল খাদক বেঁচে থাকে তাদেরকে বলা হয় মাধ্যমিক খাদক, যেমন ছোট ছোট মাছ এবং অধিকাংশই কীটপতঙ্গ। তৃতীয় পর্যায়ের খাদক, যেসব বড় বড় মাছ মাধ্যমিক খাদক খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয় তৃতীয় পর্যায়ের খাদক। এরপরে সবার শেষে বিয়োজক। এরা ব্যাকটেরিয়া, ছত্রাক বা অ্যাক্টিনোমাইসিটিসের সদস্য। এরা পরভোজী এবং জলজ পরিবেশে নানা প্রকার উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহকে আক্রমণ করে। সেখানে জটিল জৈব বস্তুকে ভেঙে সরল অজৈব পদার্থ এবং উপাদানে পরিণত করে। এজন্য বিয়োজকগুলোকে অনুখাদকও বলে। এসব উৎপাদিত রাসায়নিক যৌগ বা খনিজ লবণ পুনরায় উৎপাদক কর্তৃক গৃহীত হয়। বিয়োজক ছত্রাকের মধ্যে যেমন অ্যাসপারজিলাস, স্যাপ্রোলেগনিয়া, পেনিসিলিয়াম, এগুলো সব হলো বিয়োজক ছত্রাক। এখানে এগুলো প্রডিউসার, এগুলো ম্যাক্রোফাইট, মাটির সাথে আবদ্ধ ম্যাক্রোফাইট, এবং এগুলো ফাইটোপ্ল্যাঙ্কটন। এদেরকে জুওপ্ল্যাঙ্কটন খাদ্য হিসেবে গ্রহণ করবে। জুওপ্ল্যাঙ্কটনকে আবার ছোট মাছ খাদ্য হিসেবে গ্রহণ করবে। এরপরে একটা পাখি এই খাদ্য হিসেবে গ্রহণ করবে। তো এখানে একটি জলজ ইকোসিস্টেমের চিত্র দেওয়া আছে, পুকুরের ইকোসিস্টেম, এবং এটি একটি স্বনিয়ন্ত্রিত এবং স্বনির্ভর ইকোসিস্টেম। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।